আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 27 পৃষ্ঠার তোমাদের হচ্ছে 11 এবং 12 নাম্বার অঙ্কটি করে দেব এবং সুন্দর করে বুঝিয়ে দিব। তাহলে চলো যাই, শুরু করা যাক। তোমরা কি করবা, প্রথমে প্রশ্নটা সুন্দর মতো পড়ার চেষ্টা করবা এবং বোঝার চেষ্টা করবা, তারপরে অঙ্কে যাবা, ঠিক আছে? তাই চলো আমরা প্রশ্নটা পড়ি। কোন শহরের বর্তমান জনসংখ্যা কত? 64 লাখ। কোন একটা শহরের বর্তমান জনসংখ্যা আছে 64 লাখ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার, বৃদ্ধির কি বলেছে? হার প্রতি হাজারে 25 জন। এর আগে কিন্তু বলে দিত শতকরা এত বৃদ্ধির হার কত, শতকরা বলতো। তার মানে কি তখন আমরা কি করতাম, এটাকে 25 মানে এটাকে 100 দ্বারা ভাগ করতাম। কিন্তু এখানে বলে দিয়েছে কি বৃদ্ধির হার প্রতি হাজারে, প্রতি হাজারে, তার মানে কি হবে? 1000 দিয়ে ভাগ হবে। এটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? আলটিমেটলি তোমার কি হচ্ছে বন্ধুরা বলো তো? আলটিমেটলি কিন্তু আমার সেই চক্রবৃদ্ধি মুনাফার মতোই হচ্ছে। মানে আমি একটা টাকা রাখলাম ব্যাংকে, তার হচ্ছে বৃদ্ধির হার মানে ওই মুনাফার হার বলে দেওয়া আছে। এখন বলো 2 বছর পর হচ্ছে টাকাটা কত। আলটিমেটলি এটা মানুষের জন্য, ওইটা টাকার জন্য একই, ঠিক আছে? সেই কারণে এখানেও আমার কি হবে, এই চক্রবৃদ্ধির মুনাফার সূত্রটাই অ্যাপ্লাই হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন কি বলেছে? জনসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র প্রযোজ্য, ঠিক আছে? এরকম প্রশ্ন পেলে তোমাকে কি করতে বলেছিলাম আমি এর আগের ভিডিওগুলোতেও তোমাদের বলেছি, কি কি দেওয়া আছে সেটা লিখে ফেলবা। এখানে দেওয়া আছে কি, এই যে এখানে দেওয়া আছে হচ্ছে জনসংখ্যা পি সমান সমান কত? 64 লাখ। এই 64 লক্ষটা এটা কি তুমি অঙ্কতে অ্যাপ্লাই করতে পারবা না? এই কারণে কি করা লাগবে, 64কে 1 লাখ দিয়ে গুণ করলেই 64 লাখটা লিখতে হবে। এটা অঙ্কে লিখবা তুমি, ঠিক আছে? সংখ্যায় লিখলা, লেখার পরে তারপরে কি বলেছে এখানে? বছর। এই যে সময় দিয়েছে কয় বছর বন্ধুরা? 2 বছর। 2 বছর লিখেছ। জনসংখ্যা বৃদ্ধির হার, এই যে হার কি 25। এখন ডাইরেক্ট তুমি অ্যাপ্লাই করতে পারি না, সেটাকে কি করা লাগে বন্ধুরা বলো তো? কনভার্ট করে নিতে হয়। সেহেতু প্রতি হাজারে বলেছে, তাই আমি 1000 দ্বারা ভাগ করেছি। 25কে 1000 দিয়ে ভাগ করলে হয় 0.025, ঠিক আছে? এখন দেখো বলেছে কি 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত। এই যে 2 বছর পর জনসংখ্যা হবে, আমার চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটা আছে সেটা তুমি অ্যাপ্লাই করলে হয়ে যাবে। দেখো পি ইন্টু 1 যোগ আর পাওয়ার কত? এন। পি এর মান কত? 64 লাখ। 1 জায়গায় 1, যোগের জায়গায় আর এর মান কত? এই যে বের করলাম, আর এর মান এখানে বসলো। আর এন, এন মানে কি? সময়। পাওয়ার হবে 2, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি যদি আর এর মান যদি এটা বসাইতা, তাহলে হচ্ছে এখানে লসাগু করে তুমি অঙ্ক করে ফেলতে পারতা। আমি কিন্তু এটা কিভাবে করে এটাকে দেখিয়েছি ভিডিওগুলোতে, তাই না? আর এটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যালকুলেটরে করা যায় সবচেয়ে সহজভাবে, ঠিক আছে? এখন দেখো তো 1 এর সাথে যদি এই ভিতরটুকু যোগ করো, 1 এর সাথে 1 যোগ 0.025 যোগ করলে কত হয়? এটা হয় 1.025। পাওয়ার কত? 2, ঠিক আছে? এই দেখো এটা মানে কি, তুমি যদি ক্যালকুলেটরে করতে পারো এই নিচের লাইন করতে হবে না, ডাইরেক্ট স্কিপ করে ফলাফল আসতে পারো, কোনো সমস্যা না। আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে এই যে এটা স্কোয়ার মানে কি, আমরা সাধারণত কি করি, এক্স স্কোয়ার মানে কি বন্ধুরা? সমান সমান কত? এক্স গুণন এক্স, রাইট? এখানেও যদি এটা স্কোয়ার হয় তার মানে কি 1.05 গুণন 1.01, দুইটা গুণাকার আছে, তাই না? তাই দিয়েছি বোঝার ক্ষেত্রে। এটা গুণ করলে আসবে তোমার এই যে 67,24,000 জন, ঠিক আছে? 2 বছর পর জনসংখ্যা হবে 67,24,000 জন। তোমার অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো 12 নম্বর প্রশ্নে আসি। 12 নম্বর প্রশ্নে কি বলেছে? একটি ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক কত 8% চক্রবৃদ্ধি মুনাফায়, বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায়। চক্রবৃদ্ধি মুনাফা মানে কি জানো? প্রতি বছর মুনাফা কিন্তু তোমার ওই বৃদ্ধি হচ্ছে, বা বৃদ্ধি হচ্ছে বলতে বোঝাচ্ছি। সরল মুনাফা কি? ধরো তুমি একটা কোম্পানি, এটা একটা কোম্পানি, এই কোম্পানি থেকে হচ্ছে তোমার একটা টাকা নিয়েছো, তুমি টাকা নিয়েছো, কিছু টাকা তুমি নিলা, কিছু টাকা নিলা, বলে দিল 1 লাখ টাকায় বা 1000 টাকা নিয়েছো, ফর এক্সাম্পল 1000 টাকা নিয়েছো, এটার জন্য তোমাকে মুনাফা দিতে হবে আরও 100 টাকা বেশি। তাহলে তুমি শোধ করবো তাকে কত? 1 বছর পরে 1100 টাকা দিলা, তোমার শেষ। এটা হচ্ছে কি সরল মুনাফা, কিন্তু এটা চক্রবৃদ্ধি মুনাফা 8%, ঠিক আছে? এটা বোঝাচ্ছি এখন, এটাই তোমাকে করে করে বোঝাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন দেখো মুনাফা, এটা কি? মুনাফায় 5000 টাকা ঋণ নিলেন। কত নিলেন? 5000 টাকা। ওকে, প্রতি বছর শেষে তিনি 2000 টাকা করে পরিশোধ করেন।
প্রতি বছর শেষে কত উনি কি করেন 2000 করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তিতে পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে, মানে দ্বিতীয় বছর পরে তিনি যে পরিশোধ করলো, দ্বিতীয় বছর টাকা দিল, প্রথম বছর 2000 দিল, আবার 1 বছর পরে আবারও কী করলো 2000 দিল, এখন তারপরে তার কত ঋণ থাকবে সেটা দেখতে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখি বন্ধুরা 1 বছরান্তে ঋণের পরিমাণ দাঁড়ায় কি, এটাও কি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র, এই যে এটা সূত্রটা তুমি লিখে নিলা। আর এখানে কি কি দেওয়া আছে সেগুলো আগে লিখবা। এই দেখো এখানে ঋণের পরিমাণ কত 5000 টাকা আমি লিখেছি, সময় 1 বছর, তাই না? সময় 1 বছর কেন? কারণ আমি প্রথম বছরটা বের করবো, তারপরটা আবার পরের বছরটা বের করবো, সেই কারণে সময় 1 বছর। মানে এই যে 2000 দিল তখন হচ্ছে তার সুদ কত আসে সেটা আমি দেখবো, থাকবে কত এই 2000 টাকা দেওয়ার পরেও। তারপরে দেখলাম মুনাফার হার কত 8%, পার্সেন্টে সরাসরি অ্যাপ্লাই করতে পারি না, সেই কারণে 100 দ্বারা ভাগ করেছি। ঠিক আছে, আচ্ছা এই পি এর মান কত 5000, একের জায়গায় 1, আর এর মান কত 0.08, এই যে বসিয়েছি, পাওয়ার কত 1, এই দুইটা যোগ করলে কত হয় 1.08। ঠিক আছে, এখন এটার সাথে তুমি যদি 1.08 মানে 5000 সাথে 1.08 যদি তুমি গুণ করো তাহলে আসবে কত 5400 টাকা। 5000 কত বন্ধুরা 400 টাকা। তার মানে কি 1 বছর পরে তোমার হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন কত হবে 5000 জন্য, এই 5000 জন্য কত হবে 5400 টাকা, মানে মুনাফা সহ। ঠিক আছে, আচ্ছা দিতে হবে, নো প্রবলেম, দিলাম। এখন কি হচ্ছে প্রথম কিস্তি পরিশোধ করো, মানে 1 বছর পর তোমার এই যে 8% সুদে তোমার কত টাকা হইল 5400 টাকা, তাই না? আচ্ছা এখন দেখো তোমার কি হইল প্রথম কিস্তি পরিশোধের পর অবশিষ্ট ঋণের পরিমাণ, তার মানে তোমার 5400 টাকা তোমার দিতে হবে। ভালো দিলা তুমি, তার ভিতর থেকে তুমি প্রথম কিস্তিতে কত 2000 টাকা দিয়ে দিলা, এই যে 2000 টাকা তাহলে বিয়োগ করবা, তাহলে প্রথম কিস্তি দেওয়ার পরে তোমার টাকাটা থাকবে কত বন্ধুরা 3400 টাকা তোমার থাকবে, এখনও ব্যাংক তোমার কাছে টাকা পাবে। আচ্ছা তাহলে এখন আবারও বলেছে কি দ্বিতীয় কিস্তি পরিশোধের পর, তাহলে আবারও দেখি এই 3400 উপরে কত টাকা আবারও হইল 1 বছর পরে সুদ হইল, এই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, বুঝছো? দেখো এখন আবার দ্বিতীয় বছরান্তে ঋণের পরিমাণ দাঁড়ালো কত, এই সূত্র চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা তুমি লিখবা, হয়ে গেল। ঠিক আছে, মূলধনের সূত্রটা চক্রবৃদ্ধি মুনাফার মূলধনের সূত্রটা তুমি লিখলে করে ফেলতে পারবা। এখন তোমার ঋণের পরিমাণ কত বন্ধুরা, কারণ তোমার আগে ছিল 5400, তার ভিতরে 2000 দিয়েছে, এখন ঋণ আছে কত 3400, এই দেখো 3000, ঋণের পরিমাণ 3400, সময় 1, মুনাফার হার আগের ওই 8%। দ্বিতীয় বছরান্তে ঋণের পরিমাণ দাঁড়ায় কত, সূত্রটা তুমি লিখবা, পি এর মান কত 3400, এখন একের জায়গায় 1, আরের জায়গায় 0.8 লিখলাম। তারপরে ক্যালকুলেশন করলে কত হইল তোমার ওই 3400, এই 3400-র জন্য তোমার 8% সুদে কত হইল চক্রবৃদ্ধি মুনাফা সহ মূলধন কত হইল 3672 টাকা। এখন আবার কি করবা, দ্বিতীয় কিস্তিতে পরিশোধের পর অবশিষ্ট ঋণের পরিমাণ দাঁড়াবে কত, এখন এই 3672 থেকে তুমি দ্বিতীয় কিস্তিতেও কি প্রতিবার তুমি 2000 করে দিচ্ছ, তাহলে প্রতিবার তারপরের বারও কত দিলা তুমি 2000 টাকা দিবা। ঠিক আছে, তারপর তোমার ঋণের পরিমাণ কত থাকলো, কত 1672 টাকা, এই ঋণের পরিমাণ অবশিষ্ট থাকলো তোমার। বুঝতে পেরেছো? এখন এরকম অঙ্ক তোমাকে দিয়ে যদি বলো এখানে 5000 না, এখানে তোমাকে দিল 50000, তোমাকে বললো কি তুমি চক্রবৃদ্ধি মুনাফায়, এই যে মনে রেখো চক্রবৃদ্ধি মুনাফায় তৃতীয় কিস্তি পরিশোধ করার পরে কত টাকা ঋণ থাকবে, প্রতিবার তুমি 5000 করে দিচ্ছ, তুমি নিজে নিজে করে ফেলতে পারবা না। এটা দেখে এরকম তুমি নিজে একটা অঙ্ক বানাও, এবং ধরো এখানে 5%-এর জায়গায় তুমি 6% দাও, এখানে 5000-এর জায়গায় 50000 বানাও। ঠিক আছে, তারপরে এখানে 2000-এর জায়গায় প্রতিবার তুমি 3000 করে টাকা দিবা, তুমি একটা বানাও, নিজেই অঙ্ক বানাবা। ঠিক আছে, তারপরে কি করবা, এখানে দ্বিতীয় কিস্তি বলেছে, তুমি তৃতীয় কিস্তি দেওয়ার পরে কত টাকা তোমার কাছে ব্যাংক পাবে সেটা তুমি বের করে ফেলো। ঠিক আছে, তাহলে তোমার শেখাটা হবে, তাহলে তুমি যে এক্স্যাক্টলি এইরকম প্রবলেম আসলে তুমি সেটা সলভ করতে পারবা, এটাই হচ্ছে তার প্রমাণ। বুঝতে পেরেছো? আর অঙ্কগুলা একবার না বুঝলে ভিডিওটি আবারও দেখো এবং 2-3বার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।